মাসের প্রথম কার্যদিবসে বড় ধরনের দরপতন হয়েছে পুঁজিবাজারে। সোমবারের লেনদেন শেষে দুই পুঁজিবাজারের প্রধান সূচকের অবস্থান 18 মাসের মধ্যে সর্বনিম্ন রাশি দাঁড়ায়। ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসই সূচক কমেছে 27.54 পয়েন্ট, নেমে এসেছে 3959 পয়েন্টে। এর আগে 2013 সালে 31 অক্টোবর এই সূচক ছিল 3967 পয়েন্ট। সোমবার সূচকের সাথে লেনদেনের পরিমাণে কমেছে। ডিএসইতে লেনদেন হয়েছে 330 কোটি 44 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট, যা আগের কার্যদিবসের চেয়ে 51 কোটি 87 লাখ টাকা কম। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে 217.61 পয়েন্ট, অবস্থান করছে 12,209 পয়েন্টে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী আছেন আমাদের সঙ্গে। জনাব ফারুক আহমেদ সিদ্দিকী, মাসের প্রথম কার্যদিবসে বড় ধরনের দরপতন হয়েছে পুঁজিবাজারে। এর কোনো নির্দিষ্ট কোনো কারণ কি আছে, না এটা মার্কেটের স্বাভাবিক প্রবণতার ফলে কখনো বাড়বে কখনো কমবে এই ধারা চলছে? নির্দিষ্ট কোনো কারণ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিনা, জনাব ফারুক আহমেদ সিদ্দিকী? না, মার্কেটে তো কখনো বাড়বে কখনো কমবে, এটা বাজারের একটা নিয়ম। কিন্তু বর্তমানে যে পতনটা ঘটছে গত 2 মাস ধরে, এটা কিন্তু ক্রমাগত একটা পতন ঘটছে, বাড়ছে না। এবং বিশেষ করে গত 2 সপ্তাহ ধরে পতনের ধারাটা একেবারে ক্রমাগত প্রতিদিনই চলছে, এবং এটার কোনো কারণ সুনির্দিষ্ট আমরা দেখতে পাচ্ছি না। কারণ বাজার অতিমূল্যায়িত নয় আদৌ। বাজারে এমন কোনো অর্থনীতিতে কোনো ঘটনা ঘটে নাই যে দাম পড়তে হবে। আমার মনে হয় যে বিনিয়োগকারীদের একটা আস্থাহীনতা, যা অনেকটা। জনাব ফারুক আহমেদ সিদ্দিকী, আপনি চট করে কি কোনো একটি পরামর্শ দিবেন এই মুহূর্তে বিনিয়োগকারীদের প্রতি আপনার পরামর্শ কি? আপনি কি এরকম কোনো কিছু বলবেন যে বিনিয়োগকারীদের প্রতি আপনার কোনো পরামর্শ আছে কিনা? আমি বলবো বিনিয়োগকারীদের মতে আমার পরামর্শ হবে যে আতঙ্কগ্রস্ত হয়ে এইরকম কম দামে তাদের যে শেয়ারগুলো বিক্রি না করে একটু ধৈর্য ধরতে। বাজারের এটা একটা সাময়িক একটা অবস্থা, এবং অবস্থার উন্নতি নিশ্চয়ই হবে। জনাব ফারুক আহমেদ সিদ্দিকী, আপনাকে অনেক ধন্যবাদ। মালয়েশিয়া সীমান্তবর্তী থাইল্যান্ডের জঙ্গলে আরো গণকবরের সন্ধান পাওয়া গেছে। এদের মধ্যে একটি গণকবরে প্রায় 50টি মতো মরদেহ রয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। আরো কয়েকটি ছোট আকারের গণকবর থাকার কথা জানানো হয়েছে। এসব অভিবাসীদের অধিকাংশই মিয়ানমার ও বাংলাদেশের নাগরিক। এদিকে জঙ্গলটির বিভিন্ন ক্যাম্পে এ পর্যন্ত 5 শতাধিক অভিবাসীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে বেঁচে যাওয়া এক অধিবাসী। অবৈধ পথে মালয়েশিয়া পৌঁছানোর নাম করে এসব ক্যাম্পে অধিবাসীদের আটকে রেখে মুক্তিপণ আদায় ও দাস হিসেবে বিক্রি করতে পাচারকারী চক্র। শুক্রবার জঙ্গলটি থেকে 26 জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। জীবিত উদ্ধার করা হয় একজন বাংলাদেশিকেও। কথা বলতে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের সভাপতি তাসনিম সিদ্দিকী এবং চট্টগ্রাম আমাদের আবাসিক প্রধান জনাব মামুন আব্দুল্লাহ। অধ্যাপক তাসনিম সিদ্দিকী, আমরা আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে থাইল্যান্ডের জঙ্গলে একের পর এক গণকবর পাওয়া যাচ্ছে, নাম পরিচয় শনাক্ত করার অবস্থা পর্যন্ত নেই। মৃত ব্যক্তিদের মধ্যে কয়জন বাংলাদেশের নাগরিক আছেন তা বের করার কোনো পথ রয়েছে কিনা, অধ্যাপক তাসনিম সিদ্দিকী? আমার মনে হয় না এটা বের করার পথ এখনো পর্যন্ত আমরা কিছু চিন্তা করতে পারছি। তবে এটা ঠিক, এনারা যে যাচ্ছিলেন, আমরা গত 4 বছর ধরেই কিন্তু সরকারকে কন্টিনিউয়াসলি বলছিলাম যে এই অবৈধ অভিবাসনের পথটায় কোনো কাজ করতে, এবং আমরা ইভেন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনে পর্যন্ত গিয়েছি সরকারের এগেনস্টে এই ইস্যুটাতে কাজ করার জন্য। এটা অত্যন্ত দুঃখের বিষয় যে আজকে তারা সেখানে গণকবরে শায়িত, এবং তাদের যে কে এটা বাংলাদেশি না মিয়ানমারিজ এইটুকু বুঝবারও কোনো উপায় এই মুহূর্তে কিন্তু আমাদের কাছে নেই। অধ্যাপক তাসনিম সিদ্দিকী, আপনার কোনো পরামর্শ আছে কিনা যে এই মুহূর্তে সরকারের কি করা উচিত? সরকারের কোনো কিছু করার আছে কিনা এই মুহূর্তে? সরকারকে বহুবার বলা হয়েছে যে একটা জয়েন্ট কমিশন গঠন করতে, কারণ এই চক্র যারা এই কাজটা করছে তারা একদিকে বাংলাদেশের দালাল চক্র, অন্যদিকে থাইল্যান্ডের, মিয়ানমারের, এবং একই সঙ্গে সি পাইরেটস, এরা যুক্ত হয়ে এই কাজটা পরিচালনা করছে। তাহলে জয়েন্ট কমিশন ইন্টার কান্ট্রি ছাড়া এই বিষয়ে কোনো কিছু করা কিন্তু সম্ভব ছিল না। অধ্যাপক তাসনিম সিদ্দিকী, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব মামুন আব্দুল্লাহ, আপনি আমাদেরকে খুব সংক্ষেপে আমাদের 30 সেকেন্ড সময়ের মধ্যে কি আপনি জানাবেন যে সরকারের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে কিনা এদিক থেকে এদের যাওয়াটি বন্ধ করার জন্য? জনাব মামুন আব্দুল্লাহ। যদি সংক্ষেপে বলতে হয় তাহলে বলতে হয় যে না, কোনো উদ্যোগ আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। কারণ আমরা জানি 6 মাস আগে সরকারের তরফ থেকে
পুলিশের একটি উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছিল এবং কমিটি 15 পৃষ্ঠার একটা প্রতিবেদন দিয়েছিল। প্রতিবেদনে এই একই কথা বলা হয়েছিল যে কঠোর নজরদারি করতে হবে উপকূলীয় এলাকায় যে দিক দিয়ে মানুষ পাচার হচ্ছে, কিন্তু সেটি বাস্তবায়ন হয়নি বলে আসলে মানুষ পাচার বন্ধ হবে না এমনটি মনে করছেন পুলিশ প্রশাসন। জনাব মামুন আব্দুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব অধ্যাপক তাসনিম সিদ্দিকী, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের রিডার্স স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।